জয় করে পিতা মহেশ্বরকে অর্পণাদি করেই শঙ্খ বাজিয়েছিলেন, তার নাম হচ্ছে জয় শঙ্খ। সেটাও জটার মধ্যে সৃষ্টি। আমরা বলি ওং নমঃ শিবায়, আর সেই ভুটানের ভাষাই বলা হয় ওম মানে প্রেম। অ্যাম্বুলেন্সে করে পেশেন্ট নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, আর্মি। ও আচ্ছা, আপনি তুমিও আর্মি হবে। আর তুমি কি হবে? আমি চোর হবে। এ বাবা। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা এখন আছি বক্সা টাইগার রিজার্ভে। বক্সা টাইগার রিজার্ভে আজ আমাদের দ্বিতীয় দিন। গত পর্বে আপনাদের দেখিয়েছি শিলিগুড়ি থেকে আমাদের আলিপুরদুয়ার আসার গল্প। আমাদের এবারের বেড়ানোটা একটু অন্যরকম। এবারের বেড়ানোতে আমরা বক্সা টাইগার রিজার্ভের অনেক অল্প চেনা জায়গা ঘুরে বেরিয়েছি। গাড়ির সামনে দেখা পেয়েছি বাইসনের দলের। তার কিছু গল্প আগের পর্বে বলেছি। আজ তাহলে বাকিটা শোনা যাক। গুড মর্নিং। আজ আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি বক্সা ফোর্ট দেখতে। এখন মোটামুটি 8:30 বাজে। আলিপুরদুয়ার শহর থেকে বক্সা ফোর্ট বেশ অনেকটাই সময় লাগবে, আশা করছি মোটামুটি 45 মিনিট সময় লাগবে। আমরা এগোচ্ছি বক্সা টাইগার রিজার্ভের পথে। এই যে রাস্তাটা, এটা থেকে ডান দিকটা নিলেই আমরা পৌঁছাবো রাজা ভাতখাওয়া ইন্টারপ্রিটেশন সেন্টার এবং তারপরে বক্সা টাইগার রিজার্ভ। বক্সা টাইগার রিজার্ভ ঢোকার আগে এখান থেকে আমাদের টিকিট নিতে হয় নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। এই ইন্টারপ্রিটেশন সেন্টারের ভেতর থেকে টিকিট নিতে হবে। সেখানে গাড়ি এবং পার পার্সন টিকিট দেওয়া হয়। সেটা নিয়ে গিয়ে ভেতরে একটা গেট আছে, আপনাদের দেখাবো। সেখানে গেটে শো করলে তবে কিন্তু গেটটা খুলবে। আরেকটা কথা বলে রাখি, যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে টাইগার রিজার্ভ কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে। বৃহস্পতিবার এখানে কোনো রকম টিকিট দেওয়া হয় না। হ্যাঁ, তাহলে বৃহস্পতিবারটা বাদ দিয়ে আপনারা এদিকটা প্ল্যান করতে পারেন। এই হলো রাজা ভাতখাওয়ার যে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। এখানে এটা টিকিট কাউন্টার রয়েছে। ওখানটায় অ্যানিমেলের যে প্রিজার্ভেশন মিউজিয়াম আছে, সেখানে বিভিন্ন মৃত অ্যানিমেলদের স্টাফিং করে রাখা হয়েছে। অনেককে ফরমালিনের মধ্যেও প্রিজার্ভ করা হয়েছে। এটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভের গেট। এখানে এসে আমাদের শো করতে হবে যে পারমিটটা, টিকিটটা যেটা ইন্টারপ্রিটেশন সেন্টার থেকে নিলাম, সেটা এখানে শো করলেই গেটটা খুলে দেওয়া হবে। তবে যে বললাম, মাথায় অবশ্যই রাখবেন বৃহস্পতিবার কিন্তু এই রিজার্ভে ভিজিট বন্ধ থাকে। এবার আমরা রিজার্ভ ফরেস্টের ভেতরে ঢুকে গেছি। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি বক্সা ফোর্টের দিকে। আর এই ফোর্টে পৌঁছাতে গেলে বক্সা পাহাড়ের ওপরে বেশ কিছুটা যেতে হয়। এখন আমরা যতটা এগিয়ে যাচ্ছি উচ্চতা কিন্তু বাড়ছে। তো সেই আর কি, আমরা বক্সা পাহাড়ের উপরে চড়েছি। আমরা এসে পৌঁছালাম সান্তাল বাড়ি। এই সান্তাল বাড়ি পর্যন্তই প্রাইভেট গাড়ি আসে। আচ্ছা, নিচের আপনারা যে পার্সোনাল গাড়িতে আসবেন বা ভাড়ার গাড়িতে যাই নিয়ে আসুন, আসার সময় এই এতটা রাস্তা অবধি কিন্তু তার পারমিট আছে। এইখানটাতে থেকে ছোট ছোট অমনি ভ্যান আছে, সেই ভ্যানগুলো নিয়ে কিন্তু ওপরে যেতে হয়, তারপরে বাকিটা রাস্তা ট্রেক করতে হয়। পার্সোনাল গাড়ি কিন্তু এই জায়গাটার পরে আর যায় না। এই জায়গাটার পরে রাস্তাটা ঢালাই রাস্তা, তো এই জায়গাটার পরে কিন্তু আর যায় না। বক্সা ফোর্ট ছাড়াও 0 পয়েন্ট, লেপচাখা, এই সমস্ত জায়গা এই সান্তাল বাড়ি থেকেই যেতে হয়। আজ বাড়ি থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই সান্তাল বাড়িতেই ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সেরে তারপর এগোবো। ক্যামেরা দেখলে সবারই ছবি তুলতে ইচ্ছে করে, এনারাও তার ব্যতিক্রম নয়। সান্তাল বাড়ি পেরোলেই বক্সা পাহাড় ও জঙ্গল শুরু হয়ে যায়। আমরা এখন চলেছি বক্সা পাহাড়ের মধ্যে দিয়ে। যতটাই এগোনো যাচ্ছে দেখছি যে জঙ্গল কিন্তু ঘন হচ্ছে, চারিদিকে সেগুনের বন।
আচ্ছা, এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখান থেকে আর গাড়ি যাবে না, এবার বাকি রাস্তাটা আমাদের ট্রেক করে যেতে হবে। আজকে আমাদের স্যার একটু রাস্তা দেখিয়ে আর আমাদের গাইড করিয়ে নিয়ে যাবেন। স্যারের একটু পরিচয়টা যদি দেন। রমেন দাস, মানস রমেন। হ্যাঁ, আপনার ডেজিগনেশনটা এখানে বলেন। আচ্ছা, বক্সা টাইগার রিজার্ভের উনি বিএস আছেন, তো উনি আজকে আমাদের এখানটা বক্সা ফোর্ট এগুলো সব ঘুরে দেখাবেন। তো এখান থেকে সদর বাজার 1 কিলোমিটার, বক্সা ফোর্ট 2 কিলোমিটার, লেপচাখা 5 কিলোমিটার, আর লাল বাংলা, টাশিগাঁও এগুলো সব যেতে হয়। তো আমাদের এখন গন্তব্য হচ্ছে বক্সা ফোর্ট, যেটা আমাদের 2 কিলোমিটার। এখন ট্রেক করে যাব, চলুন তাহলে যাওয়া যাক। এখান থেকে রাস্তা কিন্তু পাথুরে, কোনো রকমের যে রাস্তা তৈরি করা এটা নয়, একদম পাথর। পাহাড় যেরকম নর্মাল ছিল সেরকম কোনো রাস্তা আলাদা করে তৈরি করা নেই, এই জন্যই এই রাস্তাটা ট্রেকিং করেই যেতে হয়। হ্যাঁ, এটা একটা লেকচারদের প্রোগ্রাম ছিল, তখন আলিপুরদুয়ারে যিনি ডিএম সাহেব আছেন উনি এটা করেছেন। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, বক্সা হিলের ভিউ পয়েন্ট, সেটাতে এবার যাবো। জায়গাটা মূলত লেপচাদের, তো সেই জন্যই যেসব বুদ্ধিস্টদের পতাকাগুলো হয় জায়গাটায় পুরোটা সেই পতাকা টাঙানো আছে। ওই যে ভিউ পয়েন্ট, ওই ভিউ পয়েন্টটাতে যাব। মানে যতদূর দেখা যাচ্ছে সবুজে সবুজ। যদি এখন আকাশটা একটু ক্লিয়ার থাকতো, আকাশ না মানে আসার সময় আবার ওয়েদারটা, হ্যাঁ, যদি এরকম ধোঁয়াশা না থাকতো তাহলে কিন্তু একেবারে পুরো জঙ্গল খুব সুন্দর দেখা যেত। ওই দূরে নদীগুলো দেখা যাচ্ছে, ওখানে বালা নদী, ওখানে আরেকটা কি নদী দেখা যাচ্ছে। তুমি দুলতে শুরু করে দিলে। বক্সা পাহাড়ের ওপরে অনেকগুলি গ্রাম আছে, যে গ্রামগুলোর পৌঁছানোর একমাত্র রাস্তা এটাই, আর এই রাস্তা শুধুমাত্র পায়ে হেঁটেই পার করা যায়। এই হচ্ছে, এই গ্রামটার নাম হচ্ছে সদর বাজার। এখানে বেশ কিছু বাড়ি আছে, রাস্তায় পড়ে। এটা হয়েই ফোর্টের দিকে পৌঁছায়। হ্যাঁ, এই সদর বাজার গ্রামটাতে, বক্সাদুয়ারে সদর বাজার গ্রামে অনেকগুলো হোমস্টে আছে কিন্তু। হ্যাঁ, তো এখানে দাদা বললেন যে যতটা অবধি গাড়ি আসে তারপরে যেটা হেঁটে রাস্তা আসতে হয় ওটার পাওয়া যায়। এই একটা হোমস্টে, এখানে ছোটো একটা বাড়ি আছে, জানি না হোমস্টে কিনা। সেখানে টেন্ট আছে, টেন্টে বোধহয় থাকার ব্যবস্থাও আছে। এই হোমস্টের মালিকের সাথেও দেখা হয়ে গেছিল। কিছুদিনের মধ্যেই এই জায়গাটাতে উনি ক্যাম্পের ব্যবস্থা করছেন পর্যটকদের জন্য। এখানে কিভাবে বুকিং করা যায় আসুন ওনার কাছ থেকেই জেনে নিই। নমস্কার। তো এই গ্রামটার নাম কি? সদর বাজার, বক্সাদুয়ার। তো আপনি এই যে এগুলো পরিষ্কার করছেন, এখানে কি পরিকল্পনা? একটু করতেছি আমি, একটু টেন্টের জন্য সুবিধা। টেন্ট লাগাবেন, মানে টুরিস্ট আসলে টেন্টে থাকতে পারবে। আপনার নাম? দিলীপ থাপা, সদর বাজার। আর আপনার ফোন নাম্বার? ফোন নাম্বার 7679875462। এই নাম্বারে ফোন করলে দিলীপ বাবুকে, উনি এখানে ভবিষ্যতে টেন্টের ব্যবস্থা করবেন। এই পাশে ওনার বাড়ি, ওখানেও টেন্ট আছে। এটা হচ্ছে বক্সা পাহাড়ের, বক্সা ফোর্ট যেতে যেতে যে সদর বাজার, তার উপরে, পাহাড়ের উপরে। ওনাকে বললেই উনি লাগেজ আনার ব্যবস্থা, সব ব্যবস্থা উনি করে দেবেন। এখানে পায়ে হেঁটে আসতে হয় কিছুটা, তবে জায়গাটা খুব সুন্দর। ওখানে নদী বয়ে গেছে এটা দিয়ে, আর এটা পাহাড়। ওই দিকে গেলে বক্সা ফোর্ট। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। ওই নিচে ওখানেও একটা হোমস্টে, আর এই নিচে ওই দূরে অনেক কমলা লেবুর বাগান আছে। মানে ধস নামে একটা গাছ পুরো পড়ে গেছে, এটা এত সুন্দরভাবে গার্ড করা হয়েছে। বেসড অন ট্রু ইভেন্টস, রোড সাইড রেলিং, যাদের কি না পর্যটকদের গার্ড করার কথা, তারা নিজেদেরই গার্ড করতে পারে না, নড়বড় করছে প্রত্যেকটা রেলিং। প্রায় 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম বক্সা ফোর্ট।
সময় লাগলো ঘণ্টাখানেক। ওটা হচ্ছে বক্সা ফোর্টের ভেতরে। আমরা এই জায়গাটা দিয়ে যাব ওই ফোর্টের ওখানে। বক্সা ফোর্ট ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ স্থান। 1865 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর কোচবিহারের রাজার কাছ থেকে এই দুর্গের দখল নেয় ব্রিটিশ সেনাবাহিনী। এই দুর্গেই বন্দি রাখা হতো অনুশীলন সমিতি, যুগান্তর দলের হাজার হাজার ভারতীয় স্বাধীনতা সংগ্রামীকে। আন্দামানের সেলুলার জেলের পরেই এটাই ছিল সে সময়ের সবথেকে কুখ্যাত বন্দিশালা। ইংরেজ শাসনের অত্যাচারের সাক্ষী এই দুর্গ। আমার দেশের স্বাধীনতা যোদ্ধাদের রক্তের দাগ আজও হয়তো লেগে আছে বন্দিশালার প্রত্যেকটা ইঁটে। 1930 সালে বন্দি স্বাধীনতা সংগ্রামীরা এখানে কবিগুরুর জন্মজয়ন্তী পালন করেন। তারই সাক্ষ্য বহন করে এই ফলকটি। এই জায়গাটাতে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখা হতো, যদিও এর ওপরটা পরবর্তীকালে মডিফাই করা হয়েছে, এটা যেহেতু একটা জাতীয় সম্পত্তি সেজন্য। তো এই হচ্ছে সেই কুঠুরি। উনিশশো 93 যে বন্যা হয়েছিল তাতেই এই বক্সা ফোর্ট প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই যে জায়গাটা বক্সা ফোর্টের, এখানে এর ভেতরে আদালত থেকে শুরু করে হসপিটাল, অফিস সমস্ত কিছুই ছিল, কিন্তু এখন তার মাত্র 40%ই হয়তো রয়েছে, বাকিটা সব বন্যাতে মলে। ওইখানটা না ফায়ার প্লেস আছে, ওই জায়গাটা ফায়ার প্লেস ছিল, কিন্তু সমস্ত কিছু ধ্বংস, কিছুটা বন্যায়, কিছুটা মানুষের ফলে। হ্যাঁ, এখানে প্রচুর চুরিচামারি হয়েছে তার পরবর্তীকালে, তাতেও কিন্তু এই ধ্বংসটা ত্বরান্বিত হয়েছে, আর কিছু না। यहाँ का गाइड জেমস ভুটিয়া। আপনারা যদি কেউ আসেন এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার ফোন নাম্বার দিতে পারেন, একটু বলে দিন। 9476221845। যদি বক্সা ফোর্টে কেউ আসেন এই জেমস স্যারের সঙ্গে দেখা করতে পারেন। ইনি আপনাদের পুরোটা ঘুরিয়ে বোঝাবেন এবং ইতিহাস বুঝিয়ে দেবেন। এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 1997 সালে এটা তৈরি করা হয়েছে। আমার দেশের স্বাধীনতা যোদ্ধাদের আরও একবার সেলাম জানিয়ে বক্সা ফোর্টকে বিদায় জানালাম। বক্সা ফোর্ট যে গ্রামে অবস্থিত তার নাম বক্সাদুয়ার, আর এটি হলো ব্রিটিশ আমলের বক্সাদুয়ার পোস্ট অফিস। এটা ব্রিটিশ আমলের পোস্ট অফিস, এখনো রানিং। এই পোস্ট অফিসটাতে এখনো কাজ হয়। ফেরার পথে দেখা হলো এনার সাথে, যার বুলডগ হওয়ার ইচ্ছে ছিল কিন্তু পরিবারের চাপে শুয়োর হয়ে গেছে। মুখটা মাঝে গুঁতি দিয়ে সামনে দিতে, বুঝলে, খুব জোরে ছুটে যাচ্ছিল, টাম্পার সঙ্গে ধাক্কা হয়ে গেছে, ছোচা মুখ ভোঁতা হয়ে গেছে। এটাকে বলে ছোচা মুখ ভোঁতা। क्या खा रही हो? च्युइंगम? ये लो, हम ही देंगे तुमको, उसको दे देना है। ठीक है, ओके, बाय बाय। আমরা গ্রামের সাইডটা দিয়ে এসেছিলাম তো যাওয়ার সময়, তো ফেরার পথে আমরা গ্রামের ভেতরটা দিয়ে যাব। এটি হলো সেই আসার পথে দেখালাম যেখানে হোমস্টে ছিল, সেই সদর বাজার গ্রাম। এই ছবির মতো সুন্দর বাড়িটার ভিডিও না করে পারলাম না। সব এত ইন্টেরিয়ার গ্রামে তো সব সময় কিছু আসা সম্ভব নয়। সব থেকে এটা একটা পালকি অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সে করে পেশেন্ট নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, হ্যালো স্যার, আপনি ভালো আছেন তো? আপনি ভালো আছেন স্যার? তাহলে আপনি পুলিশ? আর্মি। আর্মি? ও আচ্ছা, আপনি তুমিও আর্মি হবে। আর তুমি কি হবে? আমি চোর। চোর হবে? এ বাবা, এ কি? তাহলে অ্যাম্বুলেন্সটা কে চালাবে? অ্যাম্বুলেন্স? আচ্ছা, তুমি অ্যাম্বুলেন্স চালাবে আর তোমরা দুজন আর্মি, দুজনে আর্মি। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট সবাইকে, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। ঠিক আছে, টাটা টাটা। ফেরার পথে সান্তাল বাড়ি হয়েই নামলাম।
পৌঁছালাম জয়ন্তী নদীর তীরে। এখানকার রেস্ট হাউসে ভাই আমাদের লাঞ্চের ব্যবস্থা করে রেখেছিল। আগের পর্বের ভিডিও যারা দেখেননি তাদের জন্য বলে রাখি, বর্তমানে আমার মামাতো ভাই আলিপুরদুয়ারে এডিএফও পদে আছে। সেই সুবাদেই ফরেস্টের এই রেস্ট হাউসে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা ছিল। খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। জয়ন্তী নদী পেরিয়ে জিপে করে মহাকাল মন্দির যেতে হয়। এই ফরেস্টের জিপের জন্য আগে থাকতে পারমিট এবং বুকিং করাতে হয়। আমরা যাচ্ছি ছোট মহাকাল মন্দির। বড় মহাকাল মন্দির দুর্গম এবং বছরে শুধুমাত্র শিবরাত্রির সময় এখানে মানুষেরা রাস্তা তৈরি করে পারাপারের জন্য। এই এতটা রাস্তা অবধি গাড়িতে আসা যায় জিপসি করে, এরপরে রাস্তাটা কিন্তু আমাদের হেঁটে যেতে হবে। আমাদের সাথে সাথে প্রচুর স্থানীয় মানুষও হেঁটে চলেছেন মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। পাথরের জন্য এই জলের রংটা পুরো লাল। যে নদীটা ক্রস করে ওই ওপরে একটা সিঁড়ির মতো রাস্তা করা আছে, ওখানটা দিয়ে যেতে হবে। এই যে মন্দিরের সিঁড়ি, এখান থেকে শুরু হলো। উঠবো এবার। জয় মহাকাল, ওম নমঃ শিবায়। পৌঁছে গেছি আমরা মহাকাল মন্দিরে। জঙ্গলের মধ্যে নদীর তীরে গুহার ভেতর এই ছোট্ট মন্দিরটির পরিবেশ যেমন পবিত্র তেমনি শান্ত। 30 প্রকারং পূর্ণ দেবিত্রাণং আশীর্বাদং ওং তৎসৎ সর্বাঙ্গং দেবিত্রাণং নিঃসব্যতং জটাভ্যে নমঃ পরিপূর্ণ পবিত্রাণং সর্বা শক্তিদানভ্যে নমঃ ওং শান্তি ওং শান্তি। মন্দিরের পুরোহিত মশাই অতি সজ্জন ব্যক্তি। জীবন এবং ধর্ম সম্পর্কে তার অগাধ জ্ঞান। গুহার ভেতরের স্ট্যালেকটাইট ও স্ট্যালেগমাইট বিভিন্ন দেবদেবীর আকার নিয়েছে। তিনি সেটাই আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। তাহলে মা জয়ন্তী স্বর্গকে জয় করে পিতা মহেশ্বরকে অর্পণাদি করেই শঙ্খ বাজিয়েছিলেন, তার নাম হচ্ছে জয় শঙ্খ। সেটাও জটার মধ্যে সৃষ্টি। জয় শঙ্খের আকৃতি এই যে একদম খুব সুন্দর হয়ে যাচ্ছে। তাহলে এই শঙ্খর সাথেই কে থাকে? মা লক্ষ্মী, তার বাহক নিয়ে থাকেন পেঁচা। এই যে মা লক্ষ্মী পেঁচা। এখান থেকে সেই মহাকালের জটার থেকেই মা জয়ন্তীকে সৃষ্টি দিয়েছিলেন। দেখো কি নাই ওখানে মা জয়ন্তীর মন্দির, যেখানে জয়ন্তী বলা হয়। আমরা বলি ওং নমঃ শিবায়, আর সেই ভুটানের ভাষাই বলা হয় ওম মানে প্রেম। মহাকাল মন্দিরের পেছন দিকেই একটা ঝর্ণা আছে, যে ঝর্ণার জলের একটি ধারা জয়ন্তী নদীতে মিশেছে। চট করে একবার সে ঝর্ণাটাও দেখে এলাম। এবার ফেরার পথ ধরছি। মন্দিরে পুজো দিয়ে ঠাকুরমশাইয়ের কথা শুনে খুব ভালো লাগলো। এই একই রাস্তায় ফিরছি। আজকের বেড়ানোর গল্পটাও এ পর্যন্তই। পরের দিন আমরা ঘুরতে গেছিলাম ডুয়ার্সের আরও অল্প চেনা কিছু জায়গা। সংকোষ নদীর তীরে ভুটান, আসাম এবং পশ্চিমবঙ্গের মিলনস্থল। দেখা পেয়েছিলাম বেশ কিছু বন্যপ্রাণীর। রায়ডাক নদীর তীরে অসাধারণ একটা সূর্যাস্ত দেখেছিলাম।
সে সব গল্পই আসবে পরের পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।